আমাদের এখানে উপস্থিত রয়েছেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, সকলেই চেনেন, নাম বলার কিছু নেই, ঈশিতা দাস সান্যাল, আর রয়েছেন ডাক্তার কৌশিক মজুমদার। আমরা শুনবো তাদের কথা। তার আগে একটুখানি আমি বলি যে এমন কিছু কিছু ঘটনা আমাদের জীবনে হয়তো সকলের মধ্যেই ঘটেছে, সকলেই সরাসরি না হলেও কারোর মাধ্যমে শুনেছেন বা দেখেছেন বা অনুভব করেছেন, যেগুলো বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কেউ কেউ ভূত শব্দটি ব্যবহার করেন, বলেন হাস্যকর, কেউ বলেন এরকম কিছু নেই, কেউ বলে একটা মানসিক অস্থিরতা, যে যাই বলুন। কখনো হঠাৎ মনে হয় যে না, পেছন পেছন কেউ আসছে, পায়ের শব্দ শুনতে পাই, কখনো কান্নার শব্দ শুনলাম ঘুমের মধ্যে, কখনো মনে হলো যে কোথা থেকে একটা যেন গানের লাইন ভেসে আসছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই বিষয় নিয়ে যারা প্রায় 15 বছর কাজ করে চলেছেন, সেই ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল DOS বলে একটা টিম, যাদের মধ্যে দেবরাজ সান্যাল আছেন অন্যতম, এবং রয়েছেন ঈশিতা দাস সান্যাল, যারা এই কাজটা করে চলেছেন, যে তারা খোঁজার চেষ্টা করেন যে মূল উৎসটা কী, যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা মানুষকে দেওয়া, কেন শব্দটা আসছে, কেন মানুষ সেটা শুনতে পাচ্ছে, কেন এরকম একটা আচরণ করছে। কখনো কখনো এমন হয় যে ঘন অন্ধকারে তারা চলে গিয়েছেন, আবার কখনো সেমেটারিতে গিয়েছেন, আবার কখনো হয়তো বড় বড় পুরনো জমিদার বাড়িতে রাত কাটিয়েছেন। মানে এই জন্যেই আমি বলছি ঝুঁকিপূর্ণ এবং একটা সাহসের ব্যাপার। তারা চেষ্টা করেছেন যে সত্যিটাকে খোঁজবার, উৎসটাকে খোঁজবার, এবং সেটা সকলকে জানান। সেই বিষয় নিয়ে আজকের প্রথম যিনি বলবেন, ঈশিতা দাস সান্যাল। আমাদের কাজটা উনি যেরকম বললেন, খুব সাহসিকতার একটা কাজ, কিন্তু আমার মনে হয় যে এই সাহসটা সবার মনের ভিতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। সেটাকে খুঁজে বার করার চেষ্টা করার যে একটা উপায়, সেইটা আমরা খোঁজার চেষ্টা করি। কেউ বলছে আমি ছায়া দেখতে পাচ্ছি, পায়ের শব্দ শুনতে পাচ্ছি, বা আমার মনে হচ্ছে গাটা ভারী হয়ে আসছে, কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এরকম বিভিন্ন ধরনের এক একটা মানুষের এক এক রকমের ফিল। এবার এই এক্সপিরিয়েন্সগুলো যখন মাস কাইন্ড অফ পিপল করছে, মানে কারোর বাড়িতে যদি হচ্ছে, তখন সেই বাড়ির যদি মানে 5 জন থাকে, 5 জনই সেম জিনিসটা ফিল করছে, তখন আমরা ভাবি যে এটা তার মানে ন্যাচারাল কোনো কারণে ঘটছে না। কিন্তু যখন এটা কোনো একজন ব্যক্তি ফিল করছে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা মানে মেন্টাল হতে পারে। কারণ আমরা যেহেতু আগে সায়েন্সকে প্রায়োরিটি দিই, সেখান থেকে যদি কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা আমাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির দ্বারা রিসার্চ করে দেখার চেষ্টা করি যে যেগুলো ঘটছে সেটা মানে অতি প্রাকৃতিক কোনো কারণে ঘটছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পোড়ো বাড়িতে বলে যে পোড়ো বাড়িতে বেশি ভূত দেখা যায়, সব ক্ষেত্রে এটা সত্যি কথা নয়। কারণ কোনো পোড়ো বাড়ি বা এরকম টাইপের জায়গায় অনেক রকমের, যেহেতু এটা বাড়িটা অনেক দিন ধরে পোড়ো অবস্থায় পড়ে আছে, কোনো মেনটেনেন্স হচ্ছে না, সেক্ষেত্রে এরকম জায়গায় অনেক রকমের গ্যাস ফর্ম হয়, যে ক্ষেত্রে ওই গ্যাসটা থেকে হ্যালুসিনেশন ক্রিয়েট হয়। সব বাড়িতেই যে এরকম থাকবে তার কোনো মানে নেই। এটা আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি জাজ করছি না কাউকে, আমাদের যেগুলো ঘটেছে আমি সেগুলো বলছি। তো সেই ক্ষেত্রে একটু সাহসিকতা রাখতে হয় সব দিক থেকেই, ভূতের দিক থেকে না, সব রকম দিক থেকেই। আমি একটা ছবি শুটিং করতে গেছিলাম কালিম্পংয়ে। তো তাসিডিন আর মর্গান দুটো হোটেল পাশাপাশি, মানে মর্গান হাউস। প্রথমে তাসিডিনের পরে একটা বড় মাঠ, তারপরে মর্গান হাউস। তো মর্গান হাউসে ছিল শতাব্দী, মিঠুদা, শতাব্দীর বাবা, ওরা ওখানে ছিলেন। আমরা ছিলাম, মানে আমি, জোজো, আমরা সব ছিলাম, কুশলদা, আমরা সব ছিলাম তাসিডিনে। লম্বাটের রুমটা লম্বাটার, অনেক পুরনো আলমারি। বাথরুমে অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, করে হঠাৎ করে ফ্ল্যাশ হচ্ছে, আবার নিজে থেকে জল ভরছে, এইসব নানান রকম হচ্ছে। সেটা সকাল থেকে, মানে যখন থেকে গেছি তখন থেকে হচ্ছে। হারাতার আলো, দেখো এত বড় রুমে আমি একা থাকতে পারবো না। তো এই যে হেয়ার ড্রেসার ছিল, তাকে আমি বললাম, আমি নাম নিচ্ছি না,
তাকে আমি বললাম যে তুই আমার সাথে রাত্রিবেলা থাক, কারণ আমি এত বড় রুমে আমি একা একা থাকতে পারবো। তো বললো যে ঠিক আছে, আমি তোমার সাথে রাত্রিবেলা শোব। ওই ইয়েটায়, হোটেলটায় যখনই আমরা খেতে বসতাম, এটা টেবিল, আমরা খেতে বসছি, প্লেট সবাইকে দেওয়া হলো, তার মধ্যে রুটি দেওয়া হলো, একটা করে রুটি, একটু তরকারি দেওয়া হলো, ঝপ করে লাইটটা চলে গেল। এটা প্রথম দিনের এক্সপিরিয়েন্স। ঘুমিয়ে পড়ার পর আমার হঠাৎ করে চোখটা এরকম খুললো, খুঁটে অন্ধকার, খুঁটে, মানে আবার লাইট অফ হয়ে গেছে। হ্যাঁ, মানে এবং ওরা কিন্তু মোমবাতি দেশটাই খাটের পাশে রেখে দিয়ে গেছিল। আমি জানি তো আমার হেয়ার ড্রেসার সঙ্গে আছে, আমি চোখটা খুলেই দেখছি মানে কিছু দেখা যাচ্ছে না, খুঁটে কালো অন্ধকার। আর পাটা আমি নাড়াতে পারছি না, পায়ের তলাটা আমি নাড়াতে, এখন আমার গায়ে এখনো কাটা দিচ্ছে, পায়ের তলাটা আমি নাড়াতে পারছি না, আমি এরকম করছি। আমার প্রথমেই ভয় লেগেছে যে ঘরের মধ্যে কেউ একটা ঢুকেছে। তখন তুমি যে হেয়ার ড্রেসার ছিল ওনাকে ডাকার চেষ্টা করো? না, আমি না কথা বলতে পারছি না, আমি না খাটটাকে এরকম ধপধপ করে মারছি, কেউ কোনো আওয়াজ দিচ্ছে না তো, কারণ অন্ধকার, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার তখন যত শক্তি আছে শরীরে, যত শক্তি আছে, আমি পুরো শক্তি দিয়ে এইরকম করে উঠেছি। এবং আমি না তখন আর কথা বলতে পারছি না, এরকম হচ্ছে, মানে কোনো কথা বলতে পারছি না, আর গলাটা মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে, মানে আমি কিছু করতে পারবো না, বলতে পারবো। মানে পরের দিনে না আমি আমার হেয়ার ড্রেসার বলছিলাম, খাট টেনে আন, তোর হাত ধরে আমি ঘুমোচ্ছি, কারণ কি আমাকে 3 দিন থাকতে হয়েছিল ওখানে। এবং এইখানে সাথে সাথে উল্টো দিকে আমি মানে নাম করেই বলছি, শতাব্দীরও একই হয়েছে, ওখানে অজ্ঞান হয়ে গেছিল। এটা কি মর্গান হাউসে ছিল? এটা মর্গান হাউসে শতাব্দীর হয়েছিল, যে একজন কেউ গাউন পরে বারান্দা দিয়ে নিচে নেমে গেল এবং ও অজ্ঞান হয়ে গেছিল। শতাব্দী মর্গান হাউসে আমরা ছিলাম। আপনারা কিছু পেয়েছেন? হ্যাঁ, তুমি যেটা বললে সেম জিনিসটা, গাউন পরে তো। হ্যাঁ, আমি কাউকে দেখিনি। এই ঘটনাটা আমি লীনাদিকে, আমরা যখন আবার শুটিং করতে গেছি, তখন আমাদের ইচ্ছে নদীর শুটিং হচ্ছিল, অনেকবার আমরা গেছি ইচ্ছে নদীতে শুটিং করতে কালিম্পংয়ে। তো তখন আমি লীনাদিকে আর যাওয়ার আগে যাওয়ার পরে গল্প করেছিল, লীনাদি বলে চলো চলো গিয়ে দেখে আসবো। আর শৈবালদা, মানে আমাদের প্রডিউসার শৈবালদা, উনি এসবই একদম বিশ্বাস করেন না। উনি বলেন ভগবান নেই, ভূত নেই, কিছু নেই, সব বাতিগত, তোমাদের এসব একদম মানি না, আমি ফালতু জিনিস, উনি এসব মানেন না। এবং আমি ওই তাসিরিন মর্গান হাউস থেকে ফিরে আসার পর হাত মুখ ধুয়ে আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, আমি তাহলে রিয়াদি যখন ডাকছে আমি রিয়াদির কাছে যাই। তখন আমাকে বলছে, মৌ বলছে, তুমি কোন দিক দিয়ে যাচ্ছ? আর আমি সিঁড়ি দিয়ে উঠে যাবো, এইটুকুনি তো, সিঁড়ি দিয়ে চট করে উঠে যাবো। বললো আচ্ছা ঠিক আছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি, পেছন থেকে মৌ যেতে সুমাত্রাতেই সাবধান, ওখানে এইটুকু বললো, আর আমার মনে হলো আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল। এবং আমি যদি খুব জোরে পড়তাম তাহলে আমি পড়তাম রাস্তায়, মানে সিঁড়ি দিয়ে ওখান থেকে খাদে করে রাস্তায় পড়তাম, রাস্তা থেকে খাদে পড়তাম। মানে উনি দেখতে পেয়েছেন কেউ একজন ধাক্কা মারছে? মানে না, একটা মানুষ সোজা হাঁটছে, হঠাৎ তো পড়ে যেতে পারে না, ডিসব্যালেন্স হয়ে তো পড়বে, আর ডিসব্যালেন্স হওয়ার কোনো জায়গা নেই, মানে কিছু নেই। এটা মৌকে জিজ্ঞেস করলে মৌ আরো পরিষ্কার বলতে পারবে। আমাদের যেটা মনে হয়েছে এটা ঠিক সুন্দরবনে গিয়ে বাঘ দেখার মতো। একদম। আরেকটা ঘটনা, লীনাদি ওপরে বললো যে ঠিক আছে আমি রেডি হয়ে নামছি, তুমিও তাহলে নিচে গিয়ে দাঁড়াও, আমরা সবাই তাহলে নিচ থেকে একবারে বেরিয়ে যাব। আমি নিচে এসে দাঁড়িয়ে আছি, কোনের একটা গাড়ি তার হেডলাইটটা জ্বলছে নিমছে, জ্বলছে নিমছে, আর আমি না সবাই ইয়ার্কি মারছি, এই কে রে ইয়ার্কি মারছিস, চোখে লাইট লাগছে, যাবো না গিয়ে একদম দেবো, আর দুটো চট ঠিক করে দেবো, কে রে চ্যাংড়াও মারছিস। পরের দিন দেখছি ওখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়িটা অনেক দিনের পুরনো গাড়ি, ওটা গাড়িটা চলে না। এই সেম ঘটনা দেবরাজের সাথেও একটা ঘটেছিল, আমি যেটা বলছিলাম যে ওর ছোটবেলাকার ঘটনা, যেটার থেকে ওর আরো কিউরিসিটিটা বাড়ি। তো ওর বাবার ট্রান্সফারেবল জব, তো সেই জন্য পাটনায় না বেগুসরাইতে এরকম কোনো একটা জায়গায় উনি ট্রান্সফার হয়েছিলেন। তো সেক্ষেত্রে সবাই ফ্যামিলি ওখানে গিয়েছিল, একটা বাড়ি ওরা ভাড়া নিয়েছিল থাকার জন্য। আর ওখানেও প্রায় এরকম লোডশেডিং হয়ে যায়, বিহারে আগে খুব হতো এই জিনিসটা, কারেন্ট চলে যেত। রাত্রিবেলা সব সুইচ অফ করে ওরা ঘুমায়, কিন্তু যখন কারেন্ট আসে দেখে সব আলো জ্বলছে। এরকম করে 2-3 দিন হয়েছে। মা খুব বকা দিত ওদেরকে যে কি হলো, তোরা সুইচগুলো অফ করতে পারিস না। একদিন শোয়ার সময় মাকে দেখালো যে দেখো মা, আমি কিন্তু সুইচ অফ করছি,
করে সব সুইচ অফ করে ঘুমাতে গেল। সেই দিনও সেম, যেই কারেন্ট এলো সব কটা আলো জ্বলছে। আচ্ছা, হ্যাঁ, এইটা গেল। এবার ওরা ওই সামনেই একটা মাঠ ছিল, সেখানে ক্রিকেট খেলতো। তো ওখানে ওরকম একটা গাড়িতে দেখছে কন্টিনিউয়াসলি আলো ব্লিঙ্ক করছে সন্ধ্যের টাইমে। কাছে গিয়ে দেখছে গাড়িটার মানে একদম জরাজীর্ণ অবস্থা, বহু দিনের পুরানো, ওটা থেকে কোনোভাবেই লাইট জ্বলার কোনো কারণ নেই, কিন্তু ওটা যে জ্বলছে ওটা সবাই দেখতে পাচ্ছে যে ওই লাইটটা জ্বলছে। একটা অদ্ভুত ব্যাপার। তারপরে খোঁজ খবর নিয়ে চারদিক থেকে জানা গেল বেশ কিছুদিন আগে ওখানে একজন ইলেকট্রিশিয়ান পোস্ট থেকে পড়ে গিয়ে মারা গেছে। তারপর থেকে নাকি এই জিনিসগুলো খালি ওদের বাড়িতে না, সারাউন্ডিংসে যে কটা বাড়ি আছে এরকম কিছু না কিছু হচ্ছে। যেহেতু সেটা একদিন হচ্ছে না বা একজন দেখছে না, মাস অফ পিপল দেখছে, সেই জন্য এটাকে মানে মনের ভুল বলা যায় না। আমরা সায়েন্সটা বাদ দিয়ে আমরা মনটাই রাখি। ইট ওয়াজ বিকজ ইউ হ্যাড আদার এক্সপিরিয়েন্সেস। তারপরে যেটা বললেন যে পাশের ঘরে আমাদের একজন আপনাদের সহযোগী উনি একজন ডাউন পড়ে, আমার দু একটা ঘটনা আমি বলবো পরে আপনাদের, তখন শুনতে পাবো, তখন বুঝবেন যে এগুলো সবই সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা যায় না। আমি এই কথাটা কেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম তার একটা কারণ আছে। যেটা দিদির সাথে ঘটেছিল সেই সেম জিনিসটা দেবরাজের সাথেও ঘটেছিল, আর সেটা মানে বছর 4 আগে, 3-4 আগে। আমি ঘুমাচ্ছি পাশে, আমি জানিও না এসব ঘটনা ঘটেছে। ওর মনে হচ্ছে যে ও রাত্রিবেলা ঘুমের মধ্যে কেউ ওর মানে পুরো গাটাকে ভারী করে দিচ্ছে, গলা চিপতে আসছে এরকম করে। তারপরে লাস্টেও যেটা দেখেছে যে চুলের মুঠি ধরে ওকে টেনে নিয়ে মার ঘরের বাথরুমে গিয়ে কলের তলায় ফেলে দিয়েছে। এইটাও মানে যেরকম দিদি বললো ঠিক সেম ভাবে ঘটেছে। বা আমি মুখে তোমাকে যে ডাকবো আমি ডাকতে পারছি না, এইটা একদিন ঘটেছে। শঙ্কর চক্রবর্তী আজকে আছেন আমাদের মধ্যে, আমাদের বিখ্যাত অভিনেতা শঙ্কর। চলচ্চিত্র মঞ্চ দিয়ে শুরু শঙ্করের কাছ থেকে একটু জেনে নেব। আমি রাত্রিবেলায় ঠিক এরকম আমার মনে হলো আস্তে আস্তে কেউ আমার বুকের ওপর বসে গলাটা চেপে পড়েছে, আমি কথা বলতে পারছি না। তো আমার বউ হঠাৎ উঠে বললো, এই কি হয়েছে কি হয়েছে? আমি উঠলাম, উঠে বললাম না কিছু হয়নি। এইবারে আবার আমার ওই সেম ঘটনা ঘটলো মেয়ের পাশে। মেয়ে তখন আমাকে ঠেলে তুলে দিল, তুলে দিয়ে আমার কি হয়েছে? তুমি একটা অদ্ভুত আওয়াজ করছিলে, আর আমি দেখছিলাম তোমার হার্টবিট বন্ধ হয়ে গেছে, তোমার শ্বাস পড়ছে না, শ্বাস প্রশ্বাস। সে কি রে? বললো হ্যাঁ। আমি ডাক্তারের কাছে গেলাম, উনি শুনে বললেন আপনার স্লিপ অ্যাপনিয়া হয়েছে। তো সাইটিং যেটা বলে যে দেখা বা ফিল করা, এটা কিন্তু সবাই পারে না। এটা আমরা মানে আমার বহু দিনের ডাক্তারের অভিজ্ঞতায় অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে একই ফ্যামিলির একজন দেখতে পেয়েছে একজন দেখতে পায়নি। সাইটিংটা বোধহয় একটা পাওয়ার থাকে। এবং একটা কথা আমি শুনেছিলাম একজন ইংরেজ ভদ্রমহিলার কাছ থেকে, যে ইফ ইউ আর উইক হার্টেড, মানে আপনার যদি দুর্বল হয় বা আপনি ভয় পান, তাহলে সাইটিংটা কিন্তু আপনার সবসময় হয় না। কারণ এই যে টার্মটা ইউজ করলেন গুড কারিম অ্যান্ড ব্যাড কারিম ছাড়া গুড তারা সামনে আসবে না। সেটা হচ্ছে অ্যাজ এ ডক্টর, এবং বিশেষ করে আমি যেহেতু জেরিয়াট্রিশিয়ান, মানে প্রবীণ নাগরিকদের বেশি দেখি, আমি বহু মৃত্যু দেখি, 80, 90, 100 মৃত্যু সামনে থেকে আমরা দেখি। মানে 1 মিনিট হি ইজ দেয়ার, নেক্সট মিনিট হি ইজ নট দেয়ার। একটা ঘটনা বলি, এটা ইংল্যান্ডের ঘটনা। এটাও একটা মহামারী নিয়ে, প্লেগ অসুখটার কথা সবাই শুনেছেন। এবং ইংল্যান্ডে গ্রেট প্লেগ বা ব্ল্যাক ডেথ বলতো হয়েছিল 1656 সাল, তাই না? 1656 সালে। এবং ওখানে তখন এত লোক মারা যাচ্ছিলেন যে কবর দেওয়ার জায়গা পাচ্ছিল না বলে লিঙ্কন বলে একটা জায়গা আছে, সেইখানে ওদের মাস কবর কোনো মতে দেওয়া হয়েছিল। হাজার হাজার মানুষ মারা গেছিলেন। 1656, 370 বছর প্রায় চলে গেছে এখনো। তারপরে সেখানে রাস্তা হয়েছে এবং ওই লিঙ্কন শহরের উপর দিয়ে একটা বড় হাইওয়ে যাচ্ছে, A14 দিয়ে যেতে যেতে অনেকেই সাইটিং হয়েছে। সাইটিং কথাটা ইউজ করছিলাম, সবাই দেখতে পায় যে গাড়ির সামনে আগের দিনের ঠিক সেরকম একটু হ্যাট পরা, সাদা কোট কালো কোট পরা সাহেব বোঝা যাচ্ছে ফ্রম দ্য 17th সেঞ্চুরি এসে দাঁড়িয়ে স্টপ করছে। অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে। আর মেডিকেল কলেজে একটা কেবিন আছে,
সেখানে বহু পেশেন্ট হয়েছে এবং আমার এক আত্মীয়া সেখানে ভর্তি ছিলেন, তার মুখ থেকে গল্পটা শোনা যে খুব অসুস্থ ছিলেন, কেবিনে শুয়েছিলেন, সকালে দেখা গেল মাটিতে শুয়ে আছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে মাটিতে শুয়েছে কারণ শরীর খারাপ। বলুন এক ভদ্রমহিলা এলেন, এসে বললেন এটা আমার বেড, এখানে আমি শুই করবি। এবং তারপরে জানা গেল যে ওইখানে দ্যাট লেডি হ্যাজ বিন সাইটেড, অ্যান্ড কেউ যদি তারপরেও না ওখান থেকে সরে যায়, এটা মেডিকেল কলেজের এখন তো ভেঙে বাড়িটা নতুন হয়েছে, পুরোনো বাড়ি, আমরা তখন ছাত্র আমরা শুনেছি এবং সিস্টাররা বলতো, স্মৃতিদি, প্রীতিকণাদি, সব সিনিয়র দিদিরা বলতো। আমি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, তো নাচের প্রোগ্রামের জন্যই কেরালাতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন আমার গুরুজি তেঙ্গুরু থাঙ্কুমানি কুট্টি, তো তার দাদার বাড়িতে গিয়েছিলাম। সেটা একটা ছোট্ট একটা গ্রাম কেরালাতে, বানিয়াম্বালাম বলে একটা ছোট্ট গ্রাম। সেখানে ভীষণভাবে লোডশেডিং হতো, মানে 8 ঘন্টা লাইট থাকতো না, 10 মিনিটের জন্য লাইট আসতো, পাহাড়ের গায়ে একটা। তো সেরকম একটা জায়গায় সে বাড়িতে আমরা ছিলাম 3 দিন। রাত্রিবেলা যখন আমি আর আমার আন্টি শুয়েছিলেন এবং সঙ্গে আরেকটি মেয়ে ছিল, সেও শুতে চায়নি, সেও বলে তোমার সঙ্গে শোবো। রাত্রিবেলা হঠাৎ দেখলাম, আমার যেন মনে হলো ঘুমটা ভেঙে গেল। আমি মাথার কাছে, মানে পাটা ওদিকে মাথাটা এদিকে, মাথাটাকে ওপর দিকে তাকিয়ে দেখলাম যে আন্টি একটা মোমবাতির এরকম 3টে স্ট্যান্ড থাকে না, এরকম মোমবাতি নিয়ে, চুলটা পুরো খোলা, আমাদেরকে তাকিয়ে বলছে যে তাকিয়ে আছে, জাস্ট তাকিয়ে আছে। সকালবেলা হয়েছে, আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আপনি ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে রাত্রিবেলা কেন হাঁটাহাঁটি করছিলেন, এভাবে রাত্রিবেলাকে ঘুমের মধ্যে হাঁটেন? যে আমি কেন, সাউথ ইন্ডিয়ান, আমি তো একেবারে হাঁটিনি, আমি তো ছিলাম না গো, আমি একেবারে কিছুই, তুমি বোধহয় ভুল দেখেছো। তারপরে আমার মনের মধ্যে হচ্ছে, সেই যার বিয়ে হয়েছে সেই মেয়েটিকে যখন জিজ্ঞাসা করলাম, তিনি আন্টিরই দাদার মেয়ে, ও তোমার চিন্তা করতে হবে না, ও কারোর ক্ষতি করে না গো, ও তাকে এখানে থাকে, ঘুরে বেড়ায়। আমি বললাম মানে মানে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম। বলে হ্যাঁ, ঘুরে বেড়ায়, কাউকে ক্ষতি করে না। তার মানেটা কি, ক্ষতি করে না মানেটা কি, মানে আছে কেউ এরকম? বলে হ্যাঁ, আমার মাসি। কিন্তু সবাই নিশ্চিত, আমি যেটা বলছিলাম, সাইটিং সবাই কিন্তু হয় না, সেটা মানে আপনি বলছেন বটে যে যিনি বললেন যে কিছু করবেন না, উনি খুব ভালো, উনি, আমি তো দেখলেই আমার অবস্থা খারাপ হয়ে যেত। শুনতে খুব ভালো লাগে, উনি কোনো কিছু করবেন না, কিছু করবেন না, মেনে নিয়েছে যে মাঝে মাঝে দেখা যায় ওনাকে। আমি সত্যিই কিন্তু একদিন, স্যার বলছেন সাইটিং, আমি সত্যি শুয়ে আছি এবং আমার নাকের মধ্যে পুরো আতরের গন্ধ, এবং আমি বুঝতে পারছি যে গা হাত পা আমার খুব ভারী হয়ে গেছে। তা আমি চোখটা, আতরের গন্ধটা পেয়ে চোখটা খুলেছি, কারণ আমার হাজব্যান্ড খুব আতর লাগাতে পছন্দ করতেন। তা আমি ভাবছি এত রাত্রিরে ও কি এসছে ঘরে? তা আমি এরকম তাকিয়ে দেখছিলাম, আমার মাথার উপরে 3টে লম্বা, এত লম্বা, সেটা মেয়ে না ছেলে জানি না, পুরো হোয়াইট, সিলিংটা টাচ করছে মাথাটা। আমি জানি না এটার ডাক্তারি ভাষা কি, কিন্তু তার পরের দিন থেকে আমার ফিভার চলে এসেছিল প্রায় 103-4 জ্বর, এবং সেটা 3-4 দিন 5 দিন ছিল। কিন্তু বেশিরভাগ সাইটিং কিন্তু is explained in medical science as hallucination. হ্যাঁ, এটাই বলছি। or illusion, দুটো তো মানে অন্য। বেশ কিছু দৃশ্য মানে ঘটনাচক্রে দেখে ফেলেছি। সেটা কি আমি জানি না, ডাক্তারবাবু বলতে পারবেন, নিশিতা বলতে পারবে। আমার যখন 6-7 বছর বয়স, তখন আমরা সব পেয়েছি আসর করতাম, এবং আমাদের পাড়ায় সেটা হতো। তখন যে পাড়ায় আমরা গেছি নতুন বাড়ি করে, সেটা খুব ফাঁকা জায়গা, পেছনে একটা ঝিল ছিল, দমদম এলাকায়, সামনে বড় বড় মাঠ, একটু দূরে দূরে বাড়িগুলো। তো এরকম একটা বড় মাঠে আমরা বিকেলবেলা, অনিলদা সুনীলদা 2 ভাই আমাদের ওই সব পেঁচির আসরে খেলাধুলো করাতেন, এইসব হতো। তো একদিন বিকেলবেলা আমরা দেখছি, হঠাৎ বিকেল, সন্ধে 9, সবাই কেরম দাঁড় করিয়ে কিছু এক্সারসাইজ করাচ্ছেন, বা কিছু, ছোটোবেলা তো অত প্রমিনেন্টলি মনে বলতে পারছি না কি হচ্ছিল, কিন্তু একটা ফিগার আসছে মাথার পেছন দিক থেকে আসছে, হাফ শার্ট পরা, সাদা শার্ট, চশমা পরা, হাসি,
এই তিনটেই খুব পরিষ্কার দেখা গেছে, সবাই দেখেছে, আমি একা না। আর আমার মজা হচ্ছে আমি যে 3-4 বার দেখেছি সবসময় যৌথভাবে দেখেছি, আমি একা কখনো দেখিনি, একা কখনো ফিল করিনি। তো এরকম দেখছি ওটা না ফ্লাই করে রেল লাইন, আমাদের ওই ঝিলের পেছনে রেল লাইন ছিল, ওরকম হাসতে হাসতে চলে যাচ্ছে। তো সবাই দেখেছে, 40 জন এবং 2 জন ট্রেনার, 30-40টা মেয়ে এবং 2 জন ট্রেনার। সেদিন প্রত্যেককে বাড়ি পৌঁছে দিতে হলো এবং বাড়ি ফিরে গিয়ে খুব আমি মানে ভয় পেয়ে গেছিলাম বলেই খুব জ্বর এলো। তারপর থেকে না ক্লাবটা উঠে গেল, আর কখনোই ক্লাবটা হয়নি, কারণ কেউই আর বাড়িতে এদের ছাড়তে চায়নি, মানে বাড়ি থেকে ছাড়তে চায়নি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটাও বলবো আমরা শুটিং করে ফিরছি বোলপুর থেকে এবং শেখর, শৈবাল, আমরা সবাই রয়েছি গাড়িতে। টাটা সুমোয় আসছিলাম বা বোলেরোতে আসছিলাম, 7-8 জনের টিম। এখন শেখর হয়তো এখানে আছে, জানতেও পারবে, এটা আমরা সবাই জানি আর কি, সবার দেখা। তো আমরা হাইওয়ে দিয়ে আসছি, বোলপুর ক্রস, মানে বোলপুরের থেকে কলকাতায় ফিরবো। তার পরের দিন লক্ষ্মী পুজো, একটা ফুল মুন আকাশে, একদম মানে হলুদ আলো, দুটো নাগাদ আর কি, রাত 2টো নাগাদ। তো রাত শুটিং শেষ করে আমরা ফিরছি, ব্যাক করছি, পরের দিন লক্ষ্মী পুজো বলেই। তো দেখছি যে একটা মহিলা অপূর্ব সুন্দর, ওরকম সুন্দর মহিলা আমি জীবনে দেখিনি, এবং খুব লেন, মানে ওটা মানুষের দেহ হয় কিনা বোঝা যাচ্ছে না, সাদা লাল পাড় শাড়ি পরা এবং বসে আছে, এত স্মাইলিং ফেস, মানে ওটা না খুব অপ্রাকৃত, দেখেই বোঝা যাবে যে ওটা মানুষের ফিগার হতে পারে না। তা সবাই দেখেছে, কেউ বলছে, কেউ কিছু বলছে না। একটু ক্রস করে যাওয়ার পর আমি বললাম যে আর একবার, মানে কেউ বসে আছে, বিপদে পড়েছে কিনা কে জানে। তখন শেখর বললো হ্যাঁ একজন মহিলা বসে আছে। সেইবার বললো গাড়িটা কি ঘোরানো যায়? কিছুটা যেতে হলো, যেতে হয়ে আবার যখন ফিরছি ওই জায়গাটায় এলাম, তো দেখলাম ওই ভদ্রমহিলা নেই, তার কোনো চিহ্ন নেই, এবং দুপাশের মাঠ, মানে সেই অনন্ত মাঠ দেখা যায়। তুমি দেখতে পাবে যে মাঠটা কত দূর অবধি যাচ্ছে। তো একটা মহিলা গেলেও অত রাতে দুপাশে তার অতটা যাওয়ার কথা নয়, অতটা যাওয়া সম্ভব নয়। তো সেই মহিলাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না, মানে আমরা আবার গাড়ি ঘুরিয়ে ফিরলাম। আমি জানি না এটা আমাদের সবার একসঙ্গে আমরা সবাই মিলে একই জিনিস হ্যালুসিনেট করলাম কী করে, এটা আমার প্রশ্ন। আর একই সঙ্গে এই প্রশ্নটাও আমি বিশেষ করে সেটা ডাক্তারবাবু দুজনকেই বলতে চাই। ধরো জীবন চলে গেলে যখন যদি আত্মা বলে কিছু থাকে, যদি আত্মা কোনো শেপ নেয়, মানে সে কি শেপ নিতে পারে, তার কি আলাদা কোনো ক্ষমতা তৈরি হয় যার ফলে সে নিজেকে আবার একটা ফিগারে আনতে পারছে, মানুষের মতো করে সে ব্যবহার করতে পারছে। এই যে তুমি বলছিলে, আমি শুনে নেবো আবার বলাটা করে, 3 জন এই যে সেলিং দিয়ে এটা, তাহলে তো একটা ফিগারের ফর্ম নিতে হয়েছে তাকে। তাহলে সেইটা কি করে সম্ভব একজন আত্মার পক্ষে? সে কি অতি প্রাকৃত ক্ষমতা তখন তার মধ্যে জন্মায়, নাকি সে অনেক বেশি, মানে নাকি খানিকটা আমাদের কল্পনা থাকে, খানিকটা একটা অজানা জিনিসকে জানার ভয় থাকে। কিন্তু আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। শেষতম যেটা আমার, মানে বাবা গিয়েছেন সম্প্রতি, বেশি দিন হয়নি, খুব বেশি দিন হয়নি। তো আমি এক্সারসাইজ করে মাঠ, মানে নিচ থেকে ওপরে ফিরছি 23-এ, আজকে দেবলীনাকেও বলছিলাম ঘটনাটা। তো ফিরছি, আমার সঙ্গে আমার ট্রেনার থাকে, প্রত্যেকদিন ও বেলটা বাজায়, সেদিনকে আমি বেল বাজিয়েছি, তখন 7:30 থেকে 8টা। এবারে বেলটা বাজিয়েছি, আমার জাস্ট একটা পা ঘরে ঢুকেছে, একটা পা ঢোকেনি তখনও, বাড়ি ভর্তি, বাড়িতে যারা থাকে সবাই আছে। এবার দেখলাম যে সব আলোগুলো নিভে গেল এবং ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। তাড়াতাড়ি সিকিউরিটিকে খবর দেওয়া হলো, নিচের থেকে ওরা ইলেকট্রিশিয়ান এলো কী হলো দেখার জন্য। দেখা গেল কলিং বেলের তারটা পুড়তে 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 অর্ধেক হয়ে গেছে রান্নাঘরে। কলিং বেলের তারটা ওখান থেকে রান্নাঘর অবধি, মানে অতটা গিয়ে পুড়তে হবে আর কি, পুড়ে অর্ধেক হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন হাত দেব সেই মুহূর্তে তো আমার শক লেগে মরে যাওয়ার কথা, মানে ছিটকে ফেলে দেবে, ইদার বাঁচবো নয় অর্ধমৃত হবো নয় মরে যাব। হলো না। আমি দিব্যি জাস্ট একটা পা ঘরে ঢোকালাম, আর বাবার ছবিটা সামনেই থাকে, ঢুকেই দেখা যাবে। তো আমার মনে হলো যেন আমার বাবা আমাকে বাঁচিয়ে দিল। এইটা আমার এটা আমার ব্যাখ্যা, নাও হতে পারে, এটা আমার ব্যাখ্যা। আর শেষতম বলবো যে বাবার কথাই বলবো, যেদিন সপ্তমীর দিন, বাবা অষ্টমীর দিন চলে গেলেন, সপ্তমীর দিন বিকেলবেলা একটা আমার ভাই তখন এসেছিলো, দেশে থাকে না, তো ও সকালবেলা যেত, আমি বিকেলে যেতাম। সকালবেলা হসপিটাল থেকে ও ফিরে এলো জাস্ট 3টে সাড়ে 3টে, আমি তখন বেরিয়ে পড়েছি।
হসপিটালের কাছে যেতে গিয়ে বাবার ফোন এলো। নার্স প্রথমে ফোনটা বললো আমার ভাইয়ের ডাকনাম ধরে বললো উনি কে হন বারবার বলছেন। আমারও ডাকনাম ধরে বললো উনিই বা কে, তা উনি আসতে বলছেন। তা আমি না বলছি যে হ্যাঁ তো এই মাত্র গেল। আচ্ছা আপনি কথা বলুন। তো উনি আমার সঙ্গে বাবা কথা বললো যে তোরা কোথায়? বললাম এই তো আসছি, আমার ভাই তো গেল। ওরা কোথায়? আমার ভাইয়ের ডাকনাম। ও তো গেল সবে তোমার সঙ্গে কথা বলে। সারা সকাল ফোনে কীভাবে সেটিং, নতুন একটা ফোন কিনে দিয়েছে সেদিনই আইফোন, তার সেটিং, তার কাভার সব কিছু দিয়ে সেট করে হাতে দেওয়া হয়েছে। হয়েও এসেছে সবে। শরীর খারাপ হতেই পারে, যে মানে হয়তো তখন বাড়াবাড়ি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছিল। ধরেন তোরা আয়। এবার উনি তখন বুঝতে পেরেছিলেন যে, আর দুজনকে কখনো বাবা পুজোর সময় বলতে আসিস না, এত জ্যাম ক্রস করে আসতে হবে না, আমি ঠিক আছে ঠিক থাকবো। একমাত্র সেদিনই বললো তোরা তাড়াতাড়ি আয়। এসে ও বাবার কাছে পৌঁছালো। জাস্ট বাবার হাত দুটো এরকম, আমরা দুটো হাত ধরলাম। সে রাত্রি বাবা বেঁচে ছিলেন। পরের দিন সকালবেলা আর দেখা হলো না। পরের দিন সকালবেলা যখন 8টা সাড়ে 8টায় প্রতিদিন আমি ফোন করতাম, সেদিনকেই আমি বললাম যে আমি ফোন করবো না। ঘুমোতে পারিনি, সারা রাত ঘুমোতে পারিনি। কী যে অস্বস্তি হচ্ছে বোঝাতে পারবো না। তখন জানি না যে এরকম হবে, সেটেল করে গেছিলো। তো আমি খালি বলছি আজকে আমাকে ছেড়ে দে, আমি আজকে সকালে যাবো না। বলছি বাবা এইভাবে পড়ে গেছে, তুমি যাবে না বলছো কি? আমার খুব একটা আনক্যানি ফিলিং হচ্ছিল, যেতে চাইছিলাম না। ওই জন্য যাই হোক, তারপরে জোর জবরদস্তি করে নিয়ে গেল। এবং ওই ঠিক যে জায়গায় আগের দিন বাবার ফোন এসেছিলো, কি কোইন্সিডেন্স, সেই জায়গাতেই আর একটা ফোন এলো, এসে বললো যে হিজ নো মোর। তো আমরা গেলাম, জাস্ট তখনই হয়েছে আর কি। অনেকগুলো মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না, বলতে পারবো না কেন, কিন্তু এই ঘটনাগুলো আমার অভিজ্ঞতার মধ্যে আছে। তো রিসেন্ট কিছু রিসার্চ সায়েন্টিস্টরা করছেন, যেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ যারা আছে, মানে এরকম ঘটনা শোনা যায় যে মারা গেছে, হার্ট স্টপ হয়ে গেছে, ডক্টর ডেথ বলে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার তার মধ্যে প্রাণ রিভাইভ করছে, প্রাণ ফিরে আসছে। সেই টাইপের মানুষদেরকে নিয়ে সায়েন্টিস্টরা একটা রিসার্চ করছে যে টাইম স্প্যানটায় উনি মৃত অবস্থায় ছিলেন, সেই টাইমটায় ওনারা কীরকম কী ফিল করেছেন। তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একটা জিনিস কমন পেয়েছেন, সবাই বলেছে যে যখন মানে প্রাণটা বেরিয়ে গেছে, ওনারা দেখতে পেয়েছেন একটা মানে অন্ধকার একটা মানে পথ, মানে যেটা কিছু দেখা যাচ্ছে না, সেরকম একটা জায়গা দিয়ে যাচ্ছেন। গিয়ে কেউ দেখতে পেয়েছেন একদম ডার্ক মানে ব্ল্যাক, কেউ দেখতে পেয়েছেন পথটা সাদা হোয়াইট। তোমরা কি কখনো নিজেরা ফিল করা না দেখেছো, এরকম কিছু অনুভূতি হয়েছে বা অভিজ্ঞতা হয়েছে? এটা আমাদের একজন ফোন করেই জানান, এটা ডায়মন্ড হারবারের একজনের বাড়িতে। ওনারা ফোন করে জানান যে ওনাদের ফার্স্টে একতলা বাড়ি ছিল, তারপর ওনারা রিসেন্টলি দোতলা বানিয়েছেন। কিন্তু যবে থেকে ওনারা বাড়ি মানে দোতলাটা বানিয়েছেন, তবে থেকে ওনাদের আর কিছু ভালো হচ্ছে না। মানে ওনার হাজব্যান্ডের সাথে ঝগড়া হচ্ছে কন্টিনিউয়াসলি, মেয়ের চাকরি চলে গেল, মেয়ের হাত ভেঙে গেল, মানে কিছু না কিছু হয়েই যাচ্ছে। তো মেবি এটা ওনারা ফার্স্টের দিকে ভেবেছিলেন যে কোইন্সিডেন্স, হয়তো কিছু না, কিন্তু ধীরে ধীরে ওনাদের কোইন্সিডেন্সটা বদলে যায় অন্য কিছুতে। যখন দোতলাটা বানাচ্ছিলেন, তখন দেওয়ালের মধ্যে থেকে বেশ কিছু জায়গা থেকে ছোট ছোট ডলের মতন সাইজের কিছু পাওয়া গেছে, লাইক ব্ল্যাক ম্যাজিক করলে যে জিনিসগুলো ইউজ করা হয় ওরকম কিছু পাওয়া গেছে। আর ওনারা যে রুমটায় থাকতেন, সেই রুমটার সামনে ছিল একটা আম গাছের উপরে ওনারা খেয়াল করতে থাকেন যে একদম আম গাছের উপরে মগডালে একটা মানে মানুষের থেকেও বড় আকৃতির বাদুড় দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যার দুটো শিং আছে, যেটাকে মানে সেটান মানে এরকম টাইপের একটা ফিগার ওনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ওনাকে বললাম যে আপনি ড্র করে দেখান তো আপনি কি দেখতে পেয়েছেন। তখন এক্স্যাক্টলি ওই ফিগারটাই দেখতে পেলাম যেটা আমরা ভাবছিলাম। তো ওখানে গিয়ে যখন আমরা ইনভেস্টিগেশন করি, ওনাদের জিজ্ঞেস করি যে এই আম গাছটার যে বললেন, এখানে কি এমন কোনো ঘটনা আপনারা দেখেছেন কোনো অ্যাবনর্মাল টাইপের? তখন উনি বললেন যে ওনার যে দেওর আছে, উনি নাকি ওই আম গাছের গোড়ায় প্রত্যেক শনিবার করে বালতি রক্ত ঢালেন। রক্ত ইন দ্য সেন্স কি, যেগুলো পাঠার রক্ত এরকম বাজার থেকে নিয়ে আসে আর ওই আম গাছের গোড়ায় ঢালে।
তারপর থেকেই ওনারা ওখানে ওই ফিগারটা দেখতে পান। তার মানে ওনারা যখন আমাদের ডেকেছিলেন তখন ওনার দেওয়ার মারা গেছেন, ঠিক আছে, তার আগের ঘটনা উনি বলছেন এই ব্যাপারে। তো ফিগারটা এখনও ওনারা দেখতে পান। এবার আমরা যখন ইনভেস্টিগেশন করছি, ওনার বাড়িতে ওনার মেয়ে আর উনি ছিলেন, আর একজন কাজের লোক ছিলেন। তো আমরা টিম মেম্বার্স আর বাকি 3 জন একটা রুমের মধ্যে নিজেদেরকে বন্ধ করি, আর যতগুলো বিড়াল ছিল তাদেরকে ওই আম গাছটার যে ঘরটা, ওই ঘরটার মধ্যে বন্ধ করে দিই। যখন আমরা কানেক্ট করার চেষ্টা করছি, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস হওয়া স্টার্ট হচ্ছে। হ্যাঁ, খালি ম্যাগনেটিক ফিল্ডেই না, যে টেম্পারেচার মানে থার্মোমিটার আছে, আমরা টেম্পারেচার চেক করছি, আগে যে টেম্পারেচার ছিল আর এখন যে টেম্পারেচার ডিফারেন্স আসছে। মানে অ্যাজ ইফ মনে হচ্ছে যে কোনো এনার্জি ওখানে মানে আসার, মানে আমাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ছাদে ওঠার সিঁড়ির ওখানে আমরা পাউডারটা ছড়িয়েছিলাম, পাউডারটাই 2টো পায়ের ছাপ। মানে এগুলো আমরা পেয়েছি এবং আমাদের ভিডিওতে আছে। এসব গল্প শুনে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আমি সবাইকে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমরা এই যে বিভিন্ন ধরনের আলোচনা করার চেষ্টা করি বা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন মানুষেরা আসেন। আজকের মতো এখানে আমাদের শেষ করতে হবে।